তেসরা মে 2017। বারাসাত থানার বাইরে তখন সাধারণ মানুষের ভিড় ঠিক ঠিক করছে, আর থানার ভিতরে সদ্য স্বামী হারানো এক তরুণী শোকে বিহ্বল হয়ে মাথা নিচু করে চুপচাপ বসে রয়েছে। তরুণীর নাম মনুয়া মজুমদার। বয়স ওই 30-এর কোঠায়। দেখে বোঝাই যাচ্ছে তার কথা বলার ইচ্ছে এবং ক্ষমতা কোনোটাই নেই। নির্লিপ্ত দৃষ্টিতে থানার আধিকারিকদের কথা শুনে যাচ্ছে সে। প্রয়োজনে দু এক কথার উত্তর দিয়ে আবারও চুপ। এমন সময় বারাসাত থানার তৎকালীন এসআই এবং তদন্তকারী অফিসার শঙ্কর নারায়ণ সাহা কয়েকটা কাগজ বাড়িয়ে দিলেন মনুয়ার দিকে। বললেন, এই কাগজগুলো একটু সই করে দিতে হবে ম্যাডাম, বডি হ্যান্ডওভারের জন্য লাগবে। এই কথাটা শুনেই কেমন যেন ভিতর থেকে জ্বলে উঠল মনুয়া। সে শঙ্করবাবুর দিকে তাকে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আপনাদের কাছে অনুপম একটা বডি হতেই পারে, আমার কাছে ওই ছিল সব। আমার কাছে ও কোনো বডি নয়। কথাগুলো বলেই বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল তরুণী। থানায় উপস্থিত মহিলা কনস্টেবলরা এগিয়ে এসে সান্ত্বনা দিতে শুরু করলেন মনুয়াকে। সান্ত্বনায় কি আর কাজ হয়? বিয়ের মাত্র 1 বছরের মাথায় যে মেয়ে স্মৃতির সিঁদুর মুছে যায়, তার ক্ষত আর যাই হোক সান্ত্বনায় মেটে না। পুলিশের কাছে এত আবেগের সময় নেই। থানায় তো আর একটা কেস থাকে না, আরও অনেক কেস পেন্ডিং পড়ে রয়েছে। শঙ্করবাবু একটু কঠিন হয়েই বাকি অফিসারদের দিয়ে সই করিয়ে নিতে বললেন। পুলিশের এমন ব্যবহারে বেশ ক্ষুণ্ণই হলো মনুয়া। রাগে কাঁপতে কাঁপতে মৃত স্বামীকে আঁকড়ে ধরে তার বুকে মুখ গুজে পড়ে থাকলো সে। মহিলা কনস্টেবলরা কোনো রকমের সামলানোর চেষ্টা করছিল মনুয়াকে, কিন্তু রাগে দুঃখে বারবার জ্ঞান হারাচ্ছিল মনুয়া। থানার বাইরে বেরোতেই মিডিয়া ঘিরে ফেলেছিল মনুয়াকে। কোনো রকমে মনুয়ার বাবা নিজের মেয়েকে নিয়ে থানা থেকে বেরিয়ে যান। এই সমস্ত ঘটনাটা খুব মন দিয়ে লক্ষ্য করছিলেন এসআই শঙ্কর নারায়ণ সাহা। সমস্ত ঝামেলা মেটার পর পুলিশ সুপার থানার অফিসারদের ডেকে পাঠালেন। শঙ্করবাবু পুলিশ সুপারের কাছ থেকে সমস্ত ইনস্ট্রাকশন নিলেন। তারপর বললেন, স্যার, এটা ডাকাতির কেস নয়। আমার একটা জায়গাতেই খটকা লাগছে। এই খটকা থেকেই শুরু হয় তদন্ত, আর তদন্তের শেষে যে আবিষ্কার হয় তা হার মানাবে তাবড় তাবড় থ্রিলার ফিল্মকে। নমস্কার, আমি সুজয় নীল। এই চ্যানেলে আপনারা অনেক ধরনের মার্ডার কেসের গল্প শুনেছেন, কিন্তু এই গল্পে নৃশংসতার ব্যাপ্তি এতটাই বেশি যা দেখে রীতিমতো চমকে উঠেছিলেন কলকাতা পুলিশের দুঁদে গোয়েন্দারাও। সেই নৃশংস হত্যাকাণ্ডের গল্পটাই আজ আপনাদের শোনাবো। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের কেস, অনুপম সিং মার্ডার কেস। অনুপম সিংহের জন্ম বাংলাদেশের যশোর জেলার কেশবপুরে। বাবা জগদীশ সিংহ এবং মা কল্পনা সিংহের বড় আদরের ছেলে অনুপম। ছোট থেকে এই পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহ অনুপমের ছিল না। কোনো রকমে গ্র্যাজুয়েশনের গণ্ডি পার করে বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছিল সে। উদ্দেশ্য একটাই, নিজের পায়ে দাঁড়ানো। পড়াশোনায় ভালো না হলেও অনুপম ছিল সৎ এবং কর্মঠ। অক্লান্ত পরিশ্রম করে নিজের ভাগ্য নিজের হাতেই তৈরি করতে চেয়েছিল সে। হলেও তাই। কলকাতায় এসে বারাসাত এলাকায় প্রথমে ভাড়া বাড়িতে থাকতে শুরু করে অনুপম। বেশ কয়েকদিনের চেষ্টায় একটা ছোটখাটো চাকরিও জুটিয়ে নিয়েছিল সে, ট্রাভেল এজেন্সির চাকরি। শুরুতে মাইনেপত্র কম ছিল ঠিকই, কিন্তু বছর খানেকের মধ্যেই অনুপমের নিরলস পরিশ্রম তাকে চাকরি জীবনের সাফল্য এনে দেয়। স্যালারি এবং দায়িত্ব সমানুপাতিক হারে বাড়তে থাকে অনুপমের। বারাসাত এলাকাতে একটা ছোট্ট জমি কেনে সে, সেখানে একতলা বাড়িও বানিয়ে নেয়। বাড়ি ছোট হলো তো কি হয়েছে, ছোট হলেও স্বপ্নের বাড়ি, নিজের বাড়ি। অনুপম সাধ করে নিজের বাড়ির নাম রেখেছিল সিংহ ভিলা। ভিলা তো নয়, খান্দুয়ে ঘর, কিচেন এবং বাথরুম আর ওপরে ছাদ। একে আর যাই হোক ভিলা বলে চলে না। কিন্তু ওই যে মানুষের মন নাছোড়বান্দা, দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে যে মানুষটা একদম শূন্য থেকে একে এসে দাঁড়ায়, তার কাছে ওই একতলা বাড়িটাই হয়ে যায় ভিলা বা রাজপ্রাসাদ। তা যাকে, চাকরি হলো, বাড়ি হলো, বাড়িতে একটা সুন্দর মিষ্টি বউ না থাকলে হয়। অতএব পরবর্তী পরিকল্পনা হলো বিয়ে। অনুপমের বেশ কয়েক বছর ধরেই আলাপ ছিল মনুয়ার সঙ্গে। ভারী সুন্দর নাচে মেয়েটা। মিষ্টি করে যখন কথা বলে তখন অনুপমের হৃদয় গলে যায়। প্রথমে তাদের বন্ধুত্বের সম্পর্ক ছিল, পরে ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। অনুপম এবং মনুয়া দুজনেই একে অপরকে চোখে হারাতো। সোশ্যাল মিডিয়াতে তাদের প্রেমের অসংখ্য মুহূর্তের ছবি এবং ভিডিও ভরে যেত লাইক, শেয়ার এবং কমেন্টে। ঈর্ষান্বিত পাড়াপড়শির মেয়েরা বলতো, ইস, আমাদের বরগুলো এমন হলে ভাগ্যটাই হয়তো সোনায় মোড়া হতো। অমনি তাদের স্বামীরা ঘাড় বেঁকিয়ে বলতো, আগে মনুয়ার মতো হয়ে দেখাও, তারপর অমন বর আশা করবে। হাসির রোল উঠত।
এক কথায় যাকে বলে সুখী দম্পতি। এটাই ছিল মনুয়া এবং অনুপমের পরিচয়। তবে সুখ আর দুঃখ দুটোই ক্ষণস্থায়ী। মনুয়া এবং অনুপমের ক্ষেত্রেও তাই ঘটল। বিয়ের 1 বছর অতিবাহিত হতে না হতেই 2017 সালের 2রা মে নিজের বাড়িতে নৃশংসভাবে খুন হতে হলো অনুপমকে। সেদিন বাড়িতে একাই ছিল অনুপম। কি হয়েছিল সেদিন, চলুন জানার চেষ্টা করি। গল্প বলার আগে সেই গল্পের চরিত্রগুলো সম্পর্কে জেনে নেওয়া ভীষণ জরুরি। অনুপমের ব্যাপারে তো বললামই, এইবার বলবো মনুয়ার ব্যাপারে। নির্মল মজুমদার এবং রুমা মজুমদারের একমাত্র মেয়ে হলো মনুয়া। বারাসাতের নবপল্লী এলাকায় বসবাস করত তারা। নির্মল মজুমদার স্থানীয় একটা স্কুলের পরিচালন কমিটির সদস্য ছিলেন। তবে তার আসল সোর্স অফ ইনকাম ছিল জমি বা বাড়ির দালালি। দালালির কাজ করে বেশ ফুলে ফেঁপেই উঠেছিল নির্মল মজুমদারের সম্পত্তি। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি খুব সুন্দর নাচত মনুয়া। পাড়ার ক্লাবে প্রোগ্রাম মানেই সেই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ মনুয়ার নাচ। সেই সূত্রেই পাড়ায় বেশ নামডাকও ছিল মনুয়ার। দেখতে সুন্দর, ভালো নাচে, পড়াশোনাতেও মন্দ না, আবার বাবা মায়েরও ভীষণ বাধ্য। এমন মেয়ে আজকালকার দিনে হাতে গোনা। আজ থেকে বহু বছর আগের কথা। মনুয়ার বয়স তখন 16 বা 17। পাড়ার একটা ক্লাবে সেদিন নাচের প্রোগ্রাম ছিল মনুয়ার। অনুষ্ঠানের পর গ্রিন রুমে মেকআপ তুলছিল মনুয়া। আর গ্রিন রুমের ঠিক বাইরেই অপেক্ষা করছিল 1 বছর 25-এর যুবক। মনুয়া গ্রিন রুম থেকে বেরোতেই পিছু নিল ছেলেটা। কয়েক পা এগিয়েই পিছন থেকে ডাকলো মনুয়াকে, এই যে শুনছেন, আপনি কিন্তু ভীষণ ভালো নাচেন। আমি এই পাড়াতেই থাকি, আমার নাম বুবাই। মনুয়া ঈষৎ হাসি সহযোগে বলল, ধন্যবাদ। ষোড়শী সেই হাসিতেই বিদ্ধ হলো বুবাই। এমন হাসির প্রেমে না পড়ে উপায় আছে? আর দাঁড়ায়নি বুবাই। একটা ভালো কভার ড্রাইভের শেষ ঠিকানাই হলো বাউন্ডারি লাইন। তার জন্য ফিরে তাকানোর কি দরকার? ওদিকে মনুয়ার মনে তখন উথাল পাথাল ঝড়। বাবা মা, আত্মীয় স্বজন, সহপাঠীদের প্রশংসা, আর পুরুষদের প্রশংসা তো আলাদাই। ষোড়শীর কাছে 25 বছর তো পুরুষই দাঁড়ায়। ওটাই ছিল মনুয়ার সঙ্গে অজিত ওরফে বুবাইয়ের আলাপের শুরু, আর সর্বনাশেরও। আপনার সঙ্গে আলাপ হলো অনুষ্ঠানে, মনে আছে? আমি বুবাই। গভীর রাতে একটা মেসেজ এলো মনুয়ার ফোনে। এমনিতে আননোন মেসেজ বা কলে রেসপন্স করে না মনুয়া, কিন্তু সেদিন কি যেন একটা হলো। খানিকক্ষণ পরেই আবার একটা মেসেজ, আপনার কয়েকটা ছবি তুলেছি, একদিন দেখা করলে ছবিগুলো আপনাকে দেখাতে পারি। উত্তরে মনুয়া লিখেছিল, থ্যাংক ইউ। সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো আবার, এত রাতে জেগে আছেন যে, ঘুমিয়ে পড়ুন, গুড নাইট। মনুয়া ফের উত্তর দিল, গুড নাইট। এরপর আর কি, দেখা করতে শুরু করলো তারা। আজ টিউশন বাঙ্ক তো কাল স্কুল। কিছুদিনের মধ্যেই আপনি সম্বোধন বদলে গেল তুমিতে। প্রেম আর কবেই বা হিসেব কষে বা লজিক মেনে হয়েছে? এক্ষেত্রেও তাই হলো। মনুয়া বেশ অবস্থাপন্ন বাড়ির মেয়ে, আর অন্যদিকে অজিতের আর্থিক অবস্থা নুন আনতে পান্তা ফুরোনোর মতো। এদিকে মনুয়া আর অজিতের মেলামেশা ক্রমশ বাড়তে শুরু করেছে। মফস্বল এরিয়া, এরও চোখে পড়ে যাওয়াটাই স্বাভাবিক। হলেও তাই পাড়াপড়শিদের চোখে পড়ে গেল অজিত এবং মনুয়া। এর পরের গল্পটা সেই গতানুগতিক। মনুয়ার বাড়িতে খবর গেল, বাবা মা মেয়ের কীর্তিকলাপ শুনে রেগে ফায়ার। রুমা তার মেয়েকে স্পষ্ট জানিয়ে দিলেন, এরপরেও যদি মনুয়া ওই চালচুলোহীন ছেলের সঙ্গে মেলামেশা করে তাহলে তাকে তার মায়ের মরা মুখ দেখতে হবে। নির্মলও কঠোরভাবে সাবধান করে দিলেন মেয়েকে। এরপর প্রেমিক যুগলের কাছে একটাই রাস্তা খোলা ছিল, পালিয়ে বিয়ে করা। অন্য কেউ হলে হয়তো তাই করত, কিন্তু মনুয়া ছিল ঠান্ডা মাথার মেয়ে, ফিউচার প্ল্যানিং নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। সে ভালো করেই বুঝে গেছিল সেই মুহূর্তে পালিয়ে বিয়ে করাটা এক প্রকার বোকামি, কারণ অজিতের তেমন কোনো সোর্স অফ ইনকাম ছিল না। সে পড়াশোনাও বেশি দূর করেনি যে ভালো একটা চাকরি জুটিয়ে নিতে পারবে। আর এদিকে ব্র্যান্ডেড মেকআপ কিট থেকে শুরু করে জামা কাপড়ের দাম দিন দিন বেড়েই চলেছে। সারা রাত কান্নাকাটির পর্ব মিটতেই সকালবেলা মনুয়ার ফোন থেকে অজিতের কাছে শেষবারের মতো ফোন গেল। বছর খানেকের সম্পর্কে মিনিট খানেকের কথা বলেই ইতি টানল মনুয়া। ওখানেই ইতি। এরপর কেটে গেল বেশ কয়েক বছর। ইতোমধ্যেই গ্র্যাজুয়েশন পাশ করে ফেলেছে মনুয়া। তারপর এদিক ওদিক খোঁজ খবর লাগিয়ে বারাসাত পৌরসভায় একটা চাকরিও জুটিয়ে ফেলেছে সে। এই সময় মনুয়া প্রায়ই কাকার বাড়িতে যাওয়া আসা করত। আর এই বাড়িতেই প্রথম দিকে ভাড়া থাকতো অনুপম। কাকার বাড়িতে যাওয়া আসা সূত্রেই অনুপমের সঙ্গে আলাপ মনুয়ার। কতদিন আর পুরনো স্মৃতি আঁকড়ে বাঁচা যায়?
যাকে ফের একবার প্রেমে পড়ল মনুয়া। অনুপমের বুদ্ধিমত্তা এবং জীবনে বড় কিছু করার চিন্তাভাবনায় ক্রমশ আকর্ষিত হলো মনুয়া। বাড়িতে এবারও জানাজানি হলো ঠিকই, কিন্তু বাড়ি থেকে এবার কেউই কোনো আপত্তি তুলল না, বরং ধুমধাম করে মেয়ের বিয়ের আয়োজন করলেন রুমা এবং নির্মল। পাড়া পড়শি আত্মীয় স্বজন ডেকে 3 দিন ধরে চলল হই হুল্লোড়, আনন্দ ফুর্তি এবং দেদার খাওয়া দাওয়া। অনুপম যেন এক এক করে স্বর্গের সিঁড়ি চড়ছিল। প্রথমে চাকরি হলো, তারপর বাড়ি, এবার বউ, এরপর এলো দাম্পত্য। দাম্পত্য জীবন এবং প্রেম এক নয়। এখানে পারফরমেন্স ম্যাটার করে, একে অপরকে খুশি রাখার পারফরমেন্স। এই পারফরমেন্স আবার নানান জিনিসের উপর ডিপেন্ড করে। কি পার্টনারকে সারপ্রাইজ দেওয়া, সেটা গয়না হতে পারে, শাড়ি হতে পারে, আবার কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হতে পারে। কিন্তু এগুলো আর্থিক সচ্ছলতা থাকলেই সম্ভব, যেটা অনুপমের ছিল। এইসব ব্যাপারে সে কোনোদিন কার্পণ্য করেনি, কিন্তু এরপরেও একটা বিরাট শূন্যস্থান থেকে গেল। সেটা কি? সেটা হলো শারীরিক সম্পর্ক। আর এই শূন্যস্থান দিয়েই অনুপম এবং মনুয়ার বেডরুমে ঢুকে পড়েছিল তৃতীয় একজন ব্যক্তি। আগেই বলেছিলাম, অনুপম সিংহের প্রাতিষ্ঠানিক শিক্ষা বিশেষ না থাকলেও তার কর্মক্ষমতা ছিল অসাধারণ। আর বিখ্যাত এক বাস্কেটবল কোচ টিম নোটকের সেই বিখ্যাত উক্তিটি মনে আছে, হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট when talent doesn't work hard। আর অনুপমের হার্ডওয়ার্ক এবং ভাগ্য সমানুপাতিক গতিতে চলছিল। আর এই হার্ডওয়ার্কের মাধ্যমে ট্যালেন্ট নামক বস্তুটিকে খুব সহজেই পরাজিত করতে পেরেছিল অনুপম। কিন্তু হার্ডওয়ার্ক ডিমান্ড করে শারীরিক ক্ষমতা। সারা দিন অফিসের কাজে নিজেকে নিংড়ে দিয়ে রাত্রে যখন সে বাড়ি ফিরত, তখন অনুপমকে আর যাই হোক রক্তমাংসের মানুষ বলা যেত না, তখন সে জ্যান্ত লাশ। ফলে কোনো রকমে খাওয়া দাওয়া সেরে সে পাড়ি দিত ঘুমের দেশে। আর মনুয়া বাধ্য হয়ে ঘুমিয়ে পড়ার ভান করত অনুপমের পাশে শুয়ে। বিয়ের পর থেকে শুরু হয়েছিল এই রুটিন। অনুপম কাক ভোরে ঘুম থেকে ওঠে, রেডি হয়, আর তারপর বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। আর রাত 10টায় ফিরে আবারও ঘুম। এই এক রুটিন কাহাতকা সহ্য করা যায়। মনুয়ার ধৈর্যের বাঁধ একদিন ভাঙল। শটান সে তার চাহিদার কথা জানিয়ে দিল অনুপমকে। স্ত্রীর কথা শুনে অনুপমের বেশ খারাপই লাগলো, কিন্তু মনুয়া তখন লাজ লজ্জার সীমা অতিক্রম করে ফেলেছে। দাম্পত্য জীবনের শারীরিক সম্পর্কটা একমাত্র উদ্দেশ্য নয় ঠিকই, কিন্তু এটা গুরুত্বপূর্ণ অংশ তো বটেই। আর সেখানেই যদি ফাঁক থেকে যায়, তখনই ঘটে অঘটন। আর অনুপমের জীবনেও সেটাই ঘটল। এমনই একদিন রাতে অনুপম যখন ঘুমের দেশে পাড়ি দিয়েছে, তখনই মনুয়ার হাত গেল তার ফোনে। এবার মনুয়ার ফোন থেকে একটা মেসেজ গেল তার প্রাক্তন প্রেমিকের ফোনে। কেমন আছিস? ব্যাস, ফের একবার মনু এবং অজিতের যোগাযোগ শুরু। আর শুরু সর্বনাশেরও। কথা হয়তো ফেসবুকেই শুরু হয়েছিল, তারপর মেসেঞ্জার বেয়ে কথা এগোই হোয়াটসঅ্যাপে। প্রথম সাধারণভাবে কথা শুরু হলেও বহুদিন আগে পুরনো একটা প্রবাদের সঙ্গে মিলিয়ে লিখেছিলাম একটা লাইন, পুরনো চাল ভাতে বাড়ে আর পুরনো প্রেম রাতে। প্রায় 5-6 বছর পর কথা শুরু হয়েছিল মনু এবং অজিতের। আর ফের একবার মনুয়া প্রেমে পড়ল অজিতের। এরপর আবার দুজনের দেখা হলো, এবার একান্তে। এতদিনের জমে থাকা প্রেম যেন বাঁধ ভেঙে দিল দুজনের। মনুয়ার শরীর শেষমেশ পূর্ণতা পেল। এই সুখ একবার মনে ধরলে সহজে আর এই সুখ থেকে বঞ্চিত হতে ইচ্ছে করে না। মনু এবং অজিতের এরপর ঘন ঘন দেখা হতে শুরু করলো। সকালে অনুপম কাজে বেরিয়ে যেতেই মনুয়া নিজের বাড়িতেই ডেকে নিত অজিতকে। আবার কখনো হাত ধরে কলকাতার রাস্তায় হাঁটা কিংবা সিনেমা দেখা, কোনোটাই বাদ ছিল না। বেপরোয়া প্রেম আর কবেই বা বাধা মেনেছে? আসলে প্রেম যত বেপরোয়া হয়, ততই থ্রিল বাড়তে থাকে। শরীর এবং মনের প্রিয় বন্ধুই তো হলো এই থ্রিল। কিন্তু এর ফলাফল তো জানাই ছিল, কেউ না কেউ একদিন ঠিক দেখেই নিত। এবারও মনু এবং অজিতকে দেখে নিল অনুপমের খুব কাছের এক বন্ধু। মনু এবং অজিত একদিন লেক টাউনের জয়া সিনেমায় ফিল্ম দেখতে গেছিল। ফেরার সময় ওদের দুজনকে একসঙ্গে দেখে ফেলল অনুপমের ওই বন্ধু। সে এসে অনুপমকে সবটা জানালো। সে একজন ছেলে মেয়ে রাস্তায় ঘুরতেই পারে, কিন্তু প্রেমিক যুগল রাস্তায় হাঁটলে তাদের চালচলন দেখলে তাদের সম্পর্কের সমীকরণ খানিকটা আন্দাজ করা যায় বইকি। সেখান থেকে অনুপমের বন্ধুর সন্দেহ। এই কথা অনুপমের কানে আসতেই সে প্রথমে বিশ্বাসই করতে চায়নি। একে তো সুখের সংসার, তার উপর কোনো ঝুট ঝামেলাও নেই, তাহলে মনু এমন কেন করবে? তবে এটাও একটা কথা যে তার ভাতৃসম বন্ধু হঠাৎ করে তার স্ত্রীর সম্পর্কে এমন কথা বলবে কেন? এইসব শোনার পর মাথার ঠিক থাকে না।
কিন্তু অনুপম এইসব কথা মনুয়াকে জিজ্ঞেস করবে কিভাবে? যতই বিয়ে করা বউ হোক, তবুও তো একটা স্বচ্ছ দেওয়াল থাকেই সমস্ত সম্পর্কে। এইসব চিন্তা করতে করতেই ঘুমিয়ে পড়েছিল অনুপম। কিন্তু ঘুমটা ঠিক করে এলো না। আচমকাই সেদিন ঘুমটা ভেঙে গেছিল তার। ঘুম ভাঙতেই অনুপম পাশ ফিরে দেখে মনুয়া খাটে নেই, বাথরুমে গেছে। কিন্তু ওর মোবাইলটা বালিশের পাশে রাখা। অনুপম 7-5 ভাবতে ভাবতে এই মোবাইলটা হাতে তুলে নেয়, সোজা ঢুকে পড়ে হোয়াটসঅ্যাপ চ্যাটে। একটু স্ক্রোল করতেই অনুপম বুঝতে পারে তার বন্ধু খুব একটা ভুল কিছু বলেনি, বরং কমই বলেছে। গ্যালারি ভর্তি মনুয়া এবং অজিতের অন্তরঙ্গ মুহূর্তের ছবি, আর সেই সমস্ত ছবি যে খাটে শুয়ে তোলা, সেই খাটটার সঙ্গে বিগত 1 বছর ধরে অনুপম খুব ভালো করেই পরিচিত। ওটা তারই ঘরের খাট, যেখানে বসে সে দেখছে মনুয়া এবং অনুপমের অন্তরঙ্গ মুহূর্তের ছবি। অনুপমের হাত কাঁপছিল, মোবাইলটা হাত থেকে বিছানাতেই পড়ে গেছিল। ততক্ষণে মনুয়া নিজের কাজ শেষ করে বেডরুমে ফিরে এসেছে। অনুপম মনুয়ার ফোনের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে। স্ক্রিনে তখন জ্বলজ্বল করছে মনুয়া এবং অজিতের বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রমাণ। অনুপম ঠিক কি বলবে প্রথমে বুঝতে পারছিল না। কয়েক সেকেন্ডে নীরবতা কাটিয়ে শুরু হলো খিস্তি খামারি। মনুয়া খুব ভালো করেই বুঝে গেছিল সে হাতে নাতে ধরা পড়েছে। ডিনাই করতে চাওয়াটা সেই মুহূর্তে সুইসাইড মিশন ছাড়া আর কিছুই নয়। আর মনুয়া ছোট থেকেই বুদ্ধিমতী, সে চুপ করে রইল। সে খুব ভালো করে জানতো ওই মুহূর্তে ক্ষমা প্রার্থনা ছাড়া আর বিশেষ কিছুই করণীয় নেই। মনুয়া কাঁদতে কাঁদতে বলেছিল আবেগের বশে সে একটা ভুল করে ফেলেছে, এই ভুল আর কখনো হবে না। কিন্তু অনুপম শোনার পাত্র নয়। যতটা অপমান করা যায় ততটাই অপমান করলো মনুয়াকে। বেগতিক দেখে মনুয়া কিছুদিনের জন্য মোবাইল ব্যবহার করাই ছেড়ে দিল। অনুপম ভোরবেলা ওঠার আগেই উঠে পড়তো মনুয়া। অনুপমের মন জেতার জন্য পছন্দের খাবার তৈরি করে দিতে লাগলো সে। কিন্তু ঝগড়ার অবসান হলো না। এইভাবে কি আর সংসার চলে? ওদিকে অজিতের সঙ্গেও বেশ কিছুদিন কথা বন্ধ। এইভাবে চলতে থাকলে অজিতের সঙ্গে সম্পর্ক রাখাই সম্ভব হবে না। অর্থাৎ স্যাক্রিফাইস করার সময় চলে এসেছে। মনুয়া ত্যাগ স্বীকার করতে বাধ্য হলো। সে কাকে ত্যাগ করলো জানেন? অনুপমকে। কিন্তু ত্যাগ করব বললেই তো আর করা যায় না। 5-6 বছর আগেও যেটা বাধা হয়ে দাঁড়িয়েছিল, এখনো সেটাই একমাত্র বাধা মনুয়া এবং অজিতের মাঝে, টাকা। অজিতের শারীরিক গঠনের পরিবর্তন হলেও আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। অতএব অজিতের হাত ধরে বেরিয়ে যাওয়াটা মনুয়ার পক্ষে তখনও সম্ভব ছিল না। কিন্তু অনুপমকে যদি রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে তার কোনো অসুবিধাই থাকে না। কিন্তু রাগের বশে তো আর কাউকে চিরতরে সরিয়ে দেওয়া সম্ভব নয়। এর জন্য প্রয়োজন একটা পারফেক্ট প্ল্যান, আর সেটা কিছুদিনের মধ্যেই ভেবেও নিল মনুয়া। আর সেই প্ল্যান কতটা নিষ্ঠুর ছিল সেটাই বলবো এই চ্যাপ্টারে। মনুয়া অজিতের সম্পর্ক জানাজানি হতেই মনুয়া প্রথমে একটা নতুন সিম কার্ড কিনেছিল, আলাদা একটা ফোনও নিল। আর সেই ফোন থেকেই আবারও যোগাযোগ করলো অজিতের সঙ্গে। এই ঝুট ঝামেলা শুরু হওয়ার বেশ কিছুদিন আগেই সিস্ট ধরা পড়েছিল মনুয়ার। ডাক্তার বলেছিল মনুয়ার একটা ছোট্ট অপারেশন করাতে হবে, তাহলেই শরীর ঠিক হয়ে যাবে। এই অপারেশনের বাহানা দিয়েই কিছুদিনের মধ্যে মনুয়া সিংহভিলা ছেড়ে নিজের বাপের বাড়িতে চলে এলো। যথাসময়ে অপারেশন হলো মনুয়ার। স্ত্রীর শারীরিক অসুস্থতার সময়ও রাগ ধরে রাখবে এতটাও নিষ্ঠুর অনুপম ছিল না। আর সে স্ত্রীর ওপর যতই রেগে থাকুক, মনে মনে মনুয়াকে সে ভীষণই ভালোবাসত। অসুস্থ স্ত্রীকে অনুপম তার শ্বশুরবাড়িতেই দেখতে গেল। অনুপমকে দেখা মাত্রই শক্ত করে স্বামীর দুহাত জড়িয়ে কেঁদে ফেলেছিল মনুয়া। স্ত্রীর চোখের জল সহ্য হয়নি অনুপমের। মনুয়া বারবার ক্ষমা প্রার্থনা করে অনুপমকে বলেছিল, আমার আর বাপের বাড়িতে থাকতে ইচ্ছে করছে না, তুমি আমাকে বাড়ি নিয়ে চলো। অনুপম সেদিন কুমিরের কান্না চিনতে পারেনি, আর তারই মাসুল হিসেবে নিজের প্রাণ দিতে হয়েছিল অনুপমকে। অনুপম মনুয়াকে বলেছিল, 2 দিনের মধ্যেই তোমাকে বাড়ি নিয়ে যাব, 2 দিন বিশ্রাম করো বাড়িতে। ঠিক হয় 23রা মে অনুপম বাড়ি নিয়ে যাবে মনুয়াকে। এরপর সেদিনকার মতো বাড়ি ফিরে যায় অনুপম। আর এদিকে আর একটা ফোন থেকে মনুয়া ফোন করে অজিতকে। অনুপমকে মার্ডার করার ডেট ফিক্স হয় 2রা মে। ঠিক হয় অনুপমকে খুন করবে অজিত, আর এই পুরো ঘটনাটা যখন ঘটবে তখন মনুয়াও সেখানে উপস্থিত থাকবে। 2রা মে 2017 সকাল সকাল নিজের কর্মস্থল বারাসাত পুরসভায় যায় মনুয়া। একটু বেলা বাড়তেই সেখানে চলে আসে অজিত। এরপর অজিতের সঙ্গে অনুপমের বাড়ি অর্থাৎ সিংহভিলায় চলে যায় দুজনে। মাঝে অনেক দিন দেখা সাক্ষাৎ ছিল না ওদের।
স্বাভাবিকভাবেই বাড়ি ফাঁকা পেয়ে মনুয়া এবং অজিত শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। বেশ কয়েকদিনের খিদে জমেছিল, তাই পেট ভরতেও বেশ অনেকটা সময় লেগেছিল ওদের। সকাল গড়িয়ে দুপুর, শরীরের খিদে মিটতেই অজিতের পেটের খিদেও চাগার দিয়ে উঠেছিল। মনুয়া একটা ডিমের পোচ বানিয়ে দিলে গোগ্রাসে গিলেছিল সেটা অজিত। কিন্তু এখানে একটা হিসেবের গন্ডগোল হয়। মনুয়ার বাবা নির্মল মজুমদার বারবার কল করতে শুরু করলেন মনুয়াকে। আর কিছুক্ষণের মধ্যেই নির্মল মনুয়াকে আদেশ দিলেন তাড়াতাড়ি বাড়ি ফিরতে। বাবার আদেশ অগ্রাহ্য করার ক্ষমতা মনুয়ার আগেও ছিল না, সেদিনও হলো না। মনুয়া বাইরে থেকে তালা দিয়ে বাড়ি ফিরে গেল, আর বাড়ির ভিতরে থেকে গেল অজিত। তবে মনুয়া বারবার করে অজিতকে বলে গেল অনুপমকে যখন সে খুন করবে তখন যেন তাকে ফোন করে। সে অনুপমের শেষ আর্তনাদ শুনতে চায়। এর থেকে পৈশাচিক কামনার কি বা হতে পারে? সন্ধে হতেই অজিত সিংহবিলার ফিউজ কেটে দিল, যাতে বাড়ি ফিরে অনুপম আলো জ্বালানোর চেষ্টা করলেও আলো না জ্বলে। ওদিকে শুরু হলো প্ল্যানের পরবর্তী অংশ। মনুয়া তার ফোন থেকে অনুপমকে মেসেজ করা শুরু করলো, মাঝে মাঝে ফোনও। সে কোথায় আছে, অফিস থেকে কখন বেরিয়েছে, কতদূর পৌঁছলো, সমস্তটা পুঙ্খানুপুঙ্খভাবে জানছিল এবং আরেকটা ফোনের মাধ্যমে সেই খবর লাগাতার পাচার করছিল অজিতকে। এ যেন ফুটবলের রানিং কমেন্ট্রি। ফুটবল কোচের মতো অজিতকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছিল মনুয়া। রাত তখন 8টা থেকে 8:30 হবে। অনুপম অফিস থেকে বেরিয়ে ট্রেন ধরতেই মনুয়া বলল, আজ আর আমার সঙ্গে দেখা করতে আসতে হবে না, আজ তুমি বাড়ি চলে যাও। কাল তো আমি বাড়ি চলেই যাচ্ছি। বলাই বাহুল্য, সেই কাল যে আর কোনোদিনই আসবে না সেটা মনুয়া জানলেও অনুপম জানত না। অনুপম সরল মনে মনুয়ার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিল ট্রেনে বসেই। অনুপম খুনাখরও টের পেল না, সে নিজের চিতা নিজেই সাজাচ্ছে। রাত 10টা। মনুয়া বাপের বাড়িতে গিয়ে আগের থেকেই ফোনে কানেক্টেড ছিল অজিতের সঙ্গে। সে ততক্ষণে জানিয়ে দিয়েছে অনুপম যে কোনো মুহূর্তে বাড়িতে ঢুকবে। মনুয়ার কথা শেষ হয়েছে কি হয়নি অজিত বুঝতে পারল। বাইরে থেকে কেউ গেট খুলছে। ওর বুঝতে বাকি রইল না অনুপম কাজ থেকে ফিরে গেছে। অনুপম বাড়ির মেন গেট খুলে বাড়ির ভিতরে পা রেখেছে কি রাখেনি, একটা লোহার রড দিয়ে সজোরে আঘাত করলো অজিত। আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল অনুপম। শুধু তাই নয়, চিৎকার করার ক্ষমতাটুকু হারিয়ে ফেলল অনুপম। জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। এই কথা ফোনের অপর প্রান্তে থাকা মনুয়াকে জানাতেই তেলে বেগুনে জ্বলে উঠল সে। এরপর মনুয়া বলল, মাথায় বাড়ি মারলেই মানুষ মরে যায় না, কনফার্ম না হওয়া অব্দি ওখান থেকে বেরোবি না। মাথা ঠান্ডা রেখে কাজ কর, নার্ভ ধরে রাখ। এরপর সে অজিতকে রান্নাঘরে যেতে বলল। রান্নাঘরে একটা খুর রাখা ছিল, সেটা দিয়ে অনুপমের হাতের শিরা কেটে দিতে বলল মনুয়া। রোবটের মতো ইনস্ট্রাকশন নিচ্ছিল অজিত। মনুয়া ফোনের অপর প্রান্ত থেকে যা যা বলছিল সেইভাবেই কাজ করে যাচ্ছিল সে। মনুয়া প্রথমেই অজিতকে বলে দিয়েছিল অনুপমের আঙুলে ওদের বিয়ের আংটি রয়েছে, সেটা যেন নিজের সঙ্গে নিয়ে যায় অজিত। সে অনুপমের আঙুল থেকে আংটি খুলেছিল বটে, কিন্তু সেই আংটি নিজের পকেটে ঢোকাতে ভুলে গেছিল। অনুপম শেষ মুহূর্ত অবধি বাঁচার জন্য লড়াই করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। অজিতের একের পর এক মারণ আঘাতে অনুপম শেষমেশ মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এই পুরো ঘটনাটা যখন ঘটছিল, মনুয়া অধৈর্য হয়ে একাধিকবার জিজ্ঞেস করছিল, কিরে মরল? অনুপমের মৃত্যু নিশ্চিত হতেই সিংহভিলা ত্যাগ করল অজিত। সেখান থেকে সে সোজা চলে গেল মনুয়ার বাড়ি। মনুয়া সেই সময় নিজের বাড়ির ছাদে অজিতের জন্য অপেক্ষা করছিল। অজিত রাস্তা থেকে ইশারার মাধ্যমে মনুয়াকে জানিয়ে দিল কাজ হয়ে গেছে। এরপর অজিত চলে গেল শোভাবাজারে। সেখানে সারা রাত মদ্যপান করলো এবং মনুয়ার সঙ্গে ফোনে কথা বলল, চ্যাট করলো। সেই চ্যাটে অশ্লীল যৌনাচার ছাড়া আর কিছুই ছিল না। 3রা মে 2017। এবার নাটক শুরু করলো মনুয়া। সকাল থেকেই বেশ কয়েকবার অনুপমের ফোনে কল করলো সে। ফোন কেউ ধরবে না সেটা খুব ভালো করেই জানতো সে। তাই এরপর সে কাঁদতে কাঁদতে ফোন করলো তার বাবাকে। নির্মল মজুমদার মেয়ের ফোন পেয়ে বেশ কিছুটা অস্থির হয়ে পড়লেন। তিনি তৎক্ষণাৎ জামাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু তার কিছুক্ষণ আগেই মনুয়ার বাড়িতে ফোন এলো। ফোন করেছিল পাড়ারই এক পরিচিত ব্যক্তি। সে ফোন করেই কাঁপা কাঁপা গলায় জানালো অনুপম নিজের বাড়িতে খুন হয়ে গেছে। এই কথা শুনে মনুয়া সহ পুরো পরিবার ছুটে গেল অনুপমের বাড়িতে। মনুয়ার কান্না দেখে উপস্থিত পাড়াপড়শিরা তাকে শান্ত করাতে চাইল, কিন্তু কিছুতেই শান্ত হচ্ছিল না মনুয়া। এরপর এলো পুলিশ। শুরু হলো তদন্ত। যে কোনো পুলিশের তদন্তে পিও অর্থাৎ
প্লেস অফ অকারেন্স ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুলিশ অনুপমের বাড়ি থেকে বেশ কিছু এভিডেন্স উদ্ধার করলো। তার মধ্যে ছিল আততায়ী রক্ত, আঙুলের ছাপ এবং জামার একটা ছেঁড়া টুকরো। ফোরেন্সিকে পাঠানো হলো সমস্ত এভিডেন্স। এরপরেই শুরু হলো অনুপমের পোস্টমর্টেম। ময়না তদন্ত শেষ হলে বডি হ্যান্ডওভার করার জন্য থানায় ডেকে পাঠানো হলো মনুয়ার পরিবারকে। তারপর কি ঘটেছিল সেটা তো ভিডিওর শুরুতেই বলেছি। পুলিশ হলো আবেগহীন জীব, সে সবাইকে সন্দেহের তালিকায় রাখে। মনুয়ার হাজার কান্নাকাটির নাটক পুলিশের কাছে ধোপে টিকল না। তদন্তকারী অফিসাররা প্রথমেই বুঝে গিয়েছিলেন এটা কোনো ডাকাতির কেস নয়, কারণ বাড়ি থেকে টাকা পয়সা কিছুই চুরি যায়নি। এমনকি অনুপমের বিয়েতে পাওয়া সোনার আংটিটাও মাটিতে পড়েছিল, সেটাও কেউ নিয়ে যায়নি। এরপরে শুরু হলো পাড়াপড়শিদের জিজ্ঞাসাবাদ। কয়েকদিনের মধ্যেই অজিতের নাম উঠে এলো পুলিশের খাতায়। তদন্তকারী অফিসার শঙ্কর নারায়ণ সাহা অজিতের ফোন ট্রেস করলেন। ব্যাস, সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। অজিতের ফোন থেকেই মনুয়ার একটা নতুন নাম্বার পেলেন তারা। এরপর শঙ্করবাবু আর কোনো ডিপ্লোমেসির ধার ধারলেন না। অজিতকে তার বাড়ি থেকে তুলে আনা হলো থানায়, আর মনুয়াকেও ডেকে পাঠানো হলো। প্রথম দিকে অজিতের হাবভাব ছিল, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই করিনি। পুলিশ একটা সময় অবধি সহ্য করে, তারপর শুরু করে খাতিরদারি। তবে অজিতের ক্ষেত্রে একটা চড়েই কাজ হলো, গড় গড় করে পাখি পড়ার মতো বলে দিল সবটা। এরপর তুলে আনা হলো মনুয়াকে। মানিকজোড়কে সামনাসামনি বসাতেই কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে এলো কনফেশন। সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হলো মনুয়াকে। 27শে জুলাই 2019, অনুপম খুন হওয়ার প্রায় 2 বছর পর সাজা ঘোষণা হলো মনুয়া এবং অজিতের। মনুয়াকে বর্ন ক্রিমিনাল শব্দে আখ্যায়িত করেছিলেন বিচারক। তবে উত্তাল জনতা মনু এবং অজিতের ফাঁসির সাজা চাইলেও বিচারক তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন। তবে এই কেসের সবথেকে নৃশংস ব্যাপার কি জানেন? অনুপমকে খুন করার পরবর্তী বেশ কিছু ঘটনা। অনুপম খুন হওয়ার ঠিক পরের দিনই মনু অজিতকে সুর করে গানের ছলে বলেছিল, मैंने चुन लिया जीवन साथी चुन लिया। অজিতও কিছু কম যায় না, উত্তরে সে লিখেছিল, চলো না এবার একটু ঘুরে আসি কোথাও থেকে। মনুয়া বাইরে কান্নাকাটি করলেও অজিতকে সে রিপ্লাই করেছিল, এখন কোথাও ঘুরতে গেলে সন্দেহ করবে পুলিশ, কটা দিন অপেক্ষা কর প্লিজ, আমি আছি তো। এ তো গেল ধরা পড়ার আগের ঘটনা। এছাড়াও বিচার চলাকালীন কোর্টে যতবার মনু এবং অজিতের সাক্ষাৎকার হয়েছে, এদের কারো মধ্যেই একবারের জন্য বিন্দুমাত্র অনুতাপ দেখা যায়নি। বরং একবার ভ্যালেন্টাইন উইকে কোর্টে ডাক পড়েছিল এই দুজন বিচারাধীন আসামির। সেদিনটা ছিল কিস ডে। কোর্ট থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার আগে মনু ও অজিত একে অপরকে জড়িয়ে ধরে মিডিয়ার সামনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খেয়েছিল। একবার প্রিজন ভ্যানের ভিতর হিরোইক কায়দায় অজিত নিজের পরনের শার্ট খুলে মনুয়ার মুখ ঢেকে দিয়েছিল। একে অপরকে ফ্লাইং কিস দেওয়া থেকে শুরু করে ফ্লার্ট, সবটাই করতো তারা কোর্ট চত্বরেই। উপস্থিত পুলিশ অফিসাররা লজ্জায় চোখ ঘুরিয়ে নিত। শেষমেশ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছিল যে বিচারক কোর্ট প্রসিডিউর চলাকালীন দুজন একে অপরকে যাতে দেখতে না পায় সেই ব্যবস্থা করতে বলেছিলেন পুলিশকে। এখন মনুয়া অজিত দুজনেই জেলে। তবে একটা জিনিস সত্যি অবাক করে আমাকে, মনুয়াকে একদিনের জন্য অনুপমকে ভালোবেসেছিল? এর উত্তর সবার জানা। আসলে সবই ছিল মনুয়ার নাটক। আর অপরদিকে অনুপমের ফেসবুক প্রোফাইল জুড়ে এখনো জ্বলজ্বল করছে শুধু তার আর মনুয়ার ছবি। কথায় আছে প্রেম অন্ধ, কিন্তু প্রেম যে নৃশংস হয় সেটা এখন হয়তো আমরা আকছাড় দেখতে পাচ্ছি। কিন্তু মনে রাখতে হবে এই ঘটনাটা 2017-র, তাই ভুললে চলবে না। এই বীজ হয়তো তারও আগে থেকে বপন করা হয়েছে। আমার আজকের এই ভিডিওটা এই অবধি থাক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। নমস্কার।